আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ট্রান্সশিপমেন্ট বাতিলের পর এবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশে তৈরি পোশাক সহ কিছু পণ্যের রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ভারত। ক্ষতিগ্রস্ত হবে দুই দেশই অভিমত বাণিজ্য উপদেষ্টার। সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের শাহবাগ থানা ঘেরাও, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না করলে মার্চ টু যমুনা কর্মসূচির হুঁশিয়ারি। একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকতে পারবে না, ঐকমত্য কমিশনকে জানালো জামায়াতে ইসলামী। জুলাই সনদ চূড়ান্ত করা সহ সংবিধান সংশোধনে গণভোটের প্রস্তাব। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে দুদক। আয়কর নথির তথ্য যাচাই করছে অনুসন্ধান দল। এবং ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনের গেটে তালা ঝুলিয়ে সমর্থকদের আন্দোলন। দায়িত্ব না নিয়ে আদালতের সিদ্ধান্ত অগ্রাহ্য করা হচ্ছে আমির খসরু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার কৌশল নিয়েছে ভারত। ট্রান্সশিপমেন্ট বাতিলের পর স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। শুধুমাত্র দুটি সমুদ্র বন্দর দিয়ে ভারতে পণ্য পাঠাতে পারবে বাংলাদেশ। এতে খরচ ও সময় বেশি লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দুই দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দিন যত যাচ্ছে ভারতের সাথে সম্পর্কের শীতলতা তত বাড়ছে। ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের পর এবার নতুন ধাক্কা দিল দেশটি। বাংলাদেশের তৈরি পোশাক, ফল, ফলের রস, প্রক্রিয়াজাত খাদ্য, বেকারি পণ্য, বিস্কুট, চিপস, সুতা, প্লাস্টিক, আসবাবপত্র ভারতের স্থলবন্দর দিয়ে রপ্তানি করা যাবে না। পাঠাতে হবে কলকাতা কিংবা মুম্বাইয়ের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে। এতে সময় ও খরচ দুটোই বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। ভারতীয় সিদ্ধান্তের ফলে আমাদের বাংলাদেশ থেকে রপ্তানি করার জন্য সময় এবং খরচ দুটোই বেড়ে যাবে, যার ফলে আমাদের কম্পিটিটিভনেসের উপর একটা চাপ আসবে। আমরা অত্যন্ত ন্যারো মার্জিনে কাজ করি, সেক্ষেত্রে ব্যবসা হারাবার একটা বড় সম্ভাবনা আছে। আমি আশা করব সরকার কূটনৈতিক চ্যানেলে এই ব্যাপারটি নিয়ে কাজ করা শুরু করবেন এবং অন্ততভাবে 3 মাসের জন্য এটাকে স্থগিত করে যাতে একটা দীর্ঘমেয়াদী সমাধান করা যায় সেই জন্য তারা যথেষ্টভাবে প্রয়াস দেবেন। বাংলাদেশ ভারত ব্যবসায়িক সম্পর্ক বেশ পুরনো। দেশটি থেকে বছরে 9,000 মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ, রপ্তানি করে 1,500 মিলিয়ন ডলারের পণ্য। নতুন নিষেধাজ্ঞার ফলে সংকট সৃষ্টি হবে কিনা এমন প্রশ্নে বাণিজ্য উপদেষ্টা বলেন, দুদেশের ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের এখানে খুব বেশি যে আসবাবপত্র যায় তা না। এক নম্বর, আমাদের গার্মেন্ট শিল্প একটা বড় পরিমাণ ভারতে যায় এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এটা আমরা প্রতিযোগিতার সক্ষমতাই আমাদের রপ্তানিগুলো হয়। বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি, ভারতও করে। সো এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া এবং এই বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি। সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে ভারত এসব পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান বাণিজ্য উপদেষ্টা। দুই দেশের যে সাম্প্রতিক যে সম্পর্ক, সেটার কারণে কি এটা হচ্ছে কিনা আপনি কি মনে? আমার কাছ তো বাণিজ্য, সো আমি বাণিজ্য নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ থাকতে চাই। আমি সবসময় যেটা বলে এসেছি, আমি উদার বাণিজ্যে বিশ্বাসী একজন মানুষ। আমার কাছে বাণিজ্য যে ইনক্লুশন, সেটাই মূল ইম্পর্টেন্ট। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আশা করেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের করণীয়গুলো আমরা নির্দিষ্ট করব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সাম্য হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। প্রকৃত সব আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। এ সময় রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান জানান, প্রকৃত অপরাধীদেরকেই গ্রেপ্তার করা হয়েছে। একই দাবিতে বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করলে মার্চ টু যমুনা কর্মসূচির হুঁশিয়ারি দেয় সংগঠনটি। এদিকে সব হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আদিল সচিবের রিপোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার পঞ্চম দিনেও বিচারের দাবিতে উত্তাল ক্যাম্পাস। বিক্ষোভ করছেন তার সহপাঠী শিক্ষকরা। পুলিশের দায়িত্বহীনতার অভিযোগ এনে শাহবাগ থানা ঘেরাও করেন তারা। পূর্বঘোষিত 48 ঘন্টার আলটিমেটাম অনুযায়ী রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থী ও শিক্ষকরা। এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তদন্তের অগ্রগতি জানতে চান। আমাদের যে দুজন প্রত্যক্ষদর্শী আছে তাদেরকে অ্যাটলিস্ট আসামিদেরকে চিহ্নিত করতে বা নিশ্চিত করতে কাজে লাগানো বা তাদের নিয়ে নেওয়া। এই ঘটনাতে যদি 10 জন 15 জন 20 জন যতজন জড়িত থাকবে প্রত্যেককে আমরা আইনে আওতায় আনবো। এই ঘটনায় নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিতেরও দাবি জানান তারা। ইন্ট্রোগেশন শেষ হলে উইদিন 6 ডেজ এর মধ্যে বাকি আসামিদেরও অ্যারেস্ট করার পর্যায়ে চলবে এবং এই 6 দিনের মধ্যে ওনারা আরো অগ্রগতি করতে পারবেন। পরে সাম্যের প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদল। প্রায় 1 ঘন্টা ব্যস্ত এই সড়ক আটকে বিক্ষোভ করেন তারা। হুঁশিয়ারি দেন দ্রুত বিচার না করলে কঠোর আন্দোলনের। এই সরকারের শীর্ষ পর্যায়ে থেকে কোনো বক্তব্য কিংবা সদিচ্ছার লক্ষ্য করে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি। এই পদযাত্রা রোখার ক্ষমতা কারণে এর আগে এই হত্যাকাণ্ডে জড়িতদের আটক এবং বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। আমার ভাইয়ের বিচারের নামে কোনো প্রহসন যেন না হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যাতে কালক্ষেপণ করা না হয়। সমস্ত রাজনৈতিক দলাদলের ঊর্ধ্বে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন। বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সহ শিক্ষক শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ডিবিতে ডিটেকটিভ ব্রাঞ্চে ইনভেস্টিগেশনটা ট্রান্সফার করা হবে। ওনারা এমনিতেও চেষ্টা করছেন এবং ওনারা বলেছেন এবং ফার্দার এটা যাতে মানে ফ্যাসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। এ সময় এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে এখনো গ্রেফতার না করায় অসন্তোষ প্রকাশ করেন সাম্যের সহপাঠীরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। একই ব্যক্তি একই সাথে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকতে পারবেন না বলে ঐকমত্য কমিশনকে জানিয়েছেন জামায়াতে ইসলামী। জুলাই সনদ চূড়ান্তকরণ সহ সংবিধান সংশোধনে গণভোটের প্রস্তাব দিয়েছে দলটি। সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোটের বিষয়ে অনড় অবস্থান কথা জানায় জামায়াতে ইসলামী। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, 2-1 দিনের মধ্যে প্রাথমিক আলোচনা শেষে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের সংলাপ। মিজান শাহজাহানের রিপোর্ট। বিরতি দিয়ে 5 ঘন্টারও বেশি সময় ধরে চলে জামাতের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা। 11 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। এ সময় তিনি বলেন, একটি দল ক্ষমতায় না আসতেই যেভাবে দখল শুরু করে দিয়েছে তাতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সংশয় রয়েছে জামাতের। আগামী নির্বাচনও একেবারেই সঠিক সুস্থ হবে এরকম পরিস্থিতি কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না। কারণ কোন কোন কনস্টিটিউয়েন্সিতে ইতিমধ্যেই নানা সমস্যা দেখা যাচ্ছে। কিছুদিন আগে পাবনায় আটঘরিয়া এলাকায় জামাতের অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে, কিছু মারধরের ঘটনা ঘটছে। এখনো নির্বাচনের ডেটই হয়নি, এখনই জায়গা দখল, এলাকা দখলের প্রতিযোগিতা হচ্ছে। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জুলাই সনদ চূড়ান্তকরণে জাতিকে ঐক্যবদ্ধ করার দায় সবার। জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই। বিশ্বাস করি যে সমস্ত জায়গার মতো ভিন্নতা আছে, ভিন্ন মত আছে, ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারব। বৈঠক শেষে জামাত নেতারা জানান, 166টি প্রস্তাবের মধ্যে 120টিরও বেশির সঙ্গে একমত তারা। দেশকে 4টি প্রদেশে ভাগ করার পক্ষে নয় তারা। এছাড়া সংসদের উভয় কক্ষে আনুপাতিক হারে নির্বাচন ও আগে স্থানীয় সরকারের ভোটের পক্ষে দলটি। দুইটা নির্বাচনেই লোয়ার হাউস আপার হাউস নির্বাচন দুইটাতে পিয়ার সিস্টেমই আমরা স্টেজ করেছি। গণভোটের মাধ্যমে
আমাদের জুলাই চার্টার হোক, ন্যাশনাল চার্টার হোক, এবং চার্টারের বাইরেও যদি কোনো ইম্পর্টেন্ট ইস্যু থাকে সেটাকে ইনক্লুড করে এটা আইনগত চূড়ান্তভাবে এটা ফাইনাল করবে। অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপলের কথা উল্লেখ করে নেতা বলেন, অনেক ব্যাপারে আগের বৈঠকে দ্বিমত করলেও এবার ঐক্যমত্যে এসেছে জামাত। দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থে তাদের এই পরিবর্তন বলে জানান তিনি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে নগর ভবনের গেটে তালা ঝুলিয়ে চতুর্থ দিনের মতো আন্দোলন করেছে তার সমর্থকরা। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। আন্দোলনকারীদের সাথে যোগ দেন নগর ভবনের কর্মচারীরাও। এদিকে বন্ধ রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব কার্যক্রম। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন সেবা গ্রহীতারা। আগামীকালও নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সকাল ৯টার পর থেকেই নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বন্ধ করে দেয়া হয় মূল সড়কের যান চলাচল, চলে মুহুর্মুহু স্লোগান, দাবি তোলা হয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের। একটা ৫ই আগস্ট হয়েছিল শুধুমাত্র বৈষম্য দূর করার জন্য, কিন্তু আজকে সবচেয়ে বড় বৈষম্য করা হচ্ছে এই ইশরাকের প্রতি। নির্বাচন কমিশনে গ্যাজেট হয়ে গেছে এবং তাকে এবং কোর্ট থেকে রায় দিয়েছে, তারা তো কোর্টের প্রতিও তাদের সম্মান বোধ নাই। যে পর্যন্ত ইশরাককে শপথ না নেওয়া হবে ওই পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলছে, চলবে। একই সময় নগর ভবনের ভেতরে অবস্থান নেন দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীরা। জানান, ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দিলে কাজে যোগ দেবেন না তারা। যাতে নাগরিকরা সবাই সেবা পায় এবং আমরা যাতে কাজকর্মে ফিরতে পারি। তো আমি আশা করবো যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আমাদের মেয়র হয়েছেন, আমাদের মেয়র স্যারকে যাতে অবিলম্বে যাতে ওনার দায়িত্ব পালন করতে দেন। ভোটে নির্বাচিত মেয়র গেজেট পাস হয়েছে, সেই মেয়রকে ঢাকাবাসী বসাইতে চায়। বসানোর পর আমাদের রুম খুলে দেবে, আমরা অফিস করব। এদিকে কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে সেবা গ্রহীতারা। ছোট শিশু এবং মাকে নিয়ে জন্ম নিবন্ধন নবায়ন করতে এসেছিলেন লামিয়া। তবে নগর ভবনের কার্যক্রম বন্ধ থাকায় খালি হাতেই ফিরতে হচ্ছে তাকে। ভেতর থেকে বলছে, আমি জিজ্ঞেস করলাম কখন খুলবে, বলে কোনো ঠিক নেই, আগামী সপ্তাহে যোগাযোগ করেন, এটা বলল। রাজারবাগ থেকে হোল্ডিং ট্যাক্সের টাকা জমা দিতে এসে মাথায় হাত মোহাম্মদ হাসানের। অসুস্থ শরীরে আসাটাই যেন বৃথা তার। মেয়র পদে যে নতুন নিযুক্ত হয়েছে, এর দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত আমাদের অফিস বন্ধ করে দিছে। কেন? এই জন্য ওখানে যাইতে দিব না। সোমবারও নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। করিডোর দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়, তাদের মূল কাজ গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের বর্তমান পরিস্থিতিতে দলের অবস্থান জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের কর্মকাণ্ডে গণতান্ত্রিক প্রক্রিয়ার ফিরে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সংস্কারের ধোঁয়া তুলে যত বিলম্ব করা যাবে, দেশ তত বিপদের দিকে যাবে বলে দাবি করেন বিএনপির এই নেতা। জানান, সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। ইশরাক হোসেনকে মেয়রের দাবি বুঝিয়ে না দিয়ে সরকার কেন আদালতের সিদ্ধান্তকে অগ্রাহ্য করছে এমন প্রশ্ন রাখেন তিনি। অন্তর্বর্তী সরকার স্বৈরাচারী শেখ হাসিনার সুরেই কথা বলছে বলেও মন্তব্য করেন আমির খসরু। ঐক্যমত হয়েছে, এই কয়টা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান করে নির্বাচনের রোডম্যাপ দিতে সমস্যাটা কোন জায়গায় কেন দেওয়া হচ্ছে না? সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না। একটি গণতান্ত্রিক সরকারকে তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা, তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা এখানে। এবং সেটা হচ্ছে সংখ্যার বিষয়। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। বিভিন্ন কারণে চাকরিচ্যুত হওয়া সেনা সদস্যদের চাকরি ফিরে পেতে সেনা সদর দপ্তরে আবেদন করার আহ্বান জানিয়েছেন বাহিনীর মেইনটেন্যান্স দপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে অবসরপ্রাপ্ত ও চাকরিচ্যুত সেনা সদস্যদের সাথে সেনা সদরের প্রতিনিধিদের বৈঠক শেষে একথা জানান তিনি। আবেদন যথাযথভাবে পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বস্ত করেন আমিনুর রহমান।
সকাল 11টার পর থেকে পরিবারের সদস্যদের নিয়ে চাকরিচ্যুত সেনা সদস্যরা 4 দফা দাবিতে বিক্ষোভে যোগ দিতে জড়ো হয়। পরে জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয় প্রেস ক্লাব এলাকায়। ছোটখাটো অপরাধী তারা সম্ভবত ভালো রেজাল্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, বাট যাদের অপরাধের ধরন একটু বেশি কঠিন, একটু খারাপ ধরনের অপরাধ, তাদের ব্যাপারে আমরা কোনো কথা দিতে পারবো না। এই ডিসিপ্লিনগুলো আমাদের মানতে হবে, মেনে চলতে হবে। আজকে যদি রিটায়ার্ড কমিউনিটিকে সকলকে আমরা মাফ করে দেই, যারা সার্ভিং সোলজার আছেন তারা মনে করবে এই তো অপরাধ করলে তো সমস্যা না, 2 বছর পরে তো মাফ আমাকে করেই দেবে। সুতরাং আর্মিতে কোনো ডিসিপ্লিন বলে কিছু থাকবে না। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যে একটা সুশৃঙ্খল বাহিনী রূপে বাংলাদেশ দেশের জনগণ দেশমাতৃকার কাছে দায়বদ্ধ এবং সুনাম অর্জন করেছে, এই সুনামটা বজায় রাখার দায়িত্ব আপনার আমার সকলের। সরকারি বেসরকারি বৈষম্য দূর করে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ। এ সময় ঈদের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের দাবি জানান তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়ে পরে শিক্ষা ভবন ঘেরাও করেন শিক্ষক কর্মচারীরা। আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হওয়া সত্ত্বেও গত কয়েক মাস ধরে বেতন পাননি অনেকেই। দাবি না মানলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারি দেন তারা। একই বই, একই সিলেবাস, একই শিক্ষা বোর্ডের অধীনে আমরা চাকরি করি, একই সময়ে আমরা পাঠদান দিয়ে থাকি। 97% শিক্ষা ব্যবস্থা বেসরকারি, কেন সরকারি চাকরিদের ন্যায় আমাদের বৈষম্য থাকবে? একটা বেসরকারি স্কুলের শিক্ষক 12,500 টাকা বেতন পায়, যেখানে সরকারি স্কুলের বেতন পায় হচ্ছে 16,000 টাকা। যদি সরকার আমাদের এই দাবি মেনে নিতে না চায় এবং গরিমেশি করে, তাহলে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের তালা ঝুলিয়ে পরে আমরা অনশনে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে চলমান ক্লাস বর্জন কর্মসূচির পাশাপাশি প্রশাসনিক কাজ থেকেও বিরত থাকার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন শিক্ষক সমিতির নেতারা। তাদের অভিযোগ, মাত্র কয়েকজন শিক্ষার্থীর স্বার্থ রক্ষায় ও উপর মহলের অদৃশ্য শক্তিকে খুশি করতে দোষীদের বিচারিক কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে দ্রুত ক্লাস চালুর দাবিতে অন্তর্বর্তী উপাচার্য হযরত আলী বরাবর স্মারকলিপি দিয়েছে 5টি বিভাগের শিক্ষার্থীরা। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটের সভা করে ডিসিপ্লিনারি করে শোকজ প্রক্রিয়া সম্পন্ন করেছে, এই প্রক্রিয়া চলমান রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছে। প্রস্তাবিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি দ্বারা তদন্ত এবং বিচার প্রক্রিয়া জটিল এবং দীর্ঘায়িত হবে, যা আমাদের শিক্ষার্থীদের জন্য ভোগান্তি আরো বেশি তৈরি করবে এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্পর্কের আরো অবনতি ঘটাবে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব ও তার আয়কর নথি যাচাই বাছাই করে প্রকৃত তথ্য উদ্ঘাটন করবে অনুসন্ধানকারী দলটি। সম্প্রতি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর আজ দুর্নীতি দমন কমিশন থেকে অনুসন্ধান টিম গঠন করা হয়। সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে প্রধান করে এই টিমকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুট সহ একাধিক দুর্নীতির অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। এর আগে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করা হলে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সরকারের কাছ থেকে আলোচনার কোনো আনুষ্ঠানিক প্রস্তাব না পাওয়ায় পঞ্চম দিনের মতে কলম বিরতি পালন করে এনআরবি সংস্থার ঐক্য পরিষদ। বিকেলে সংবাদ সম্মেলনে তারা জানান, অর্থ উপদেষ্টার পাশাপাশি অন্যান্য উপদেষ্টাদেরও আলোচনায় অংশ নিতে হবে। দাবি মেনে নিলে নির্দিষ্ট অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময় কাজ করে ক্ষতি পুষিয়ে দেওয়া হবে বলে জানান তারা। এদিকে এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ প্রতিষ্ঠায় জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল সহ 3 দফা দাবিতে পঞ্চম দিনের মতো কলম বিরতি পালন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
এদিকে সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো উদ্যোগ না নেওয়ায় সোমবারও কলম বিরতি চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। যেহেতু ঐক্য পরিষদের কোনো নেতৃত্ব নেই বর্তমানে, আমরা সবাই একসাথে কাজ করছি। সেই ক্ষেত্রে শুধুমাত্র প্রধান উপদেষ্টা যদি আমাদের সাথে কথা বলতে চান, আমরা একটা প্রতিনিধি দল পাঠাবো। আন্দোলনকারীরা বলেন চেয়ারম্যান নয়, উপদেষ্টাদের আলোচনা হতে হবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নির্দেশ করে কিনা এই জিনিসটা সুস্পষ্টভাবে যদি ঘোষণায় এসে যায়, তাহলে অবশ্যই আমরা সকলেই এই ঐক্য পরিষদের সবাই আবারও কমন ফোরামে বসে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এনবিআর বিলুপ্ত নয়, বরং এনবিআরকে স্বতন্ত্র ও শক্তিশালী এজেন্সি হিসেবে রেখেই রাজস্ব সংস্কার করতে হবে বলেও জানায় তারা। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ প্রতিষ্ঠায় জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিট আবেদনে সংবিধানের আলোকে ওই অধ্যাদেশটি কেন সাংঘর্ষিক এবং আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এই বিষয়ে রুল চাওয়া হয়েছে। আমরা জানতে চেয়েছি তাদের এই অবৈধ অধ্যাদেশটা যেটা রাতে পাশ করা হয়েছে কেন বাতিল ঘোষণা করা হবে না। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করেছে পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাজশাহীর ভাটারা থানায় হত্যা মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিশ্বের ১ নম্বর ওরাল সালাইন ব্র্যান্ড ওরসালাইন এখন এসএমসি ওরসালাইন নামে আরও আধুনিক, আকর্ষণীয় ও নতুন ডিজাইনের প্যাকেজিংয়ে বাজারে নিয়ে এসেছে। এই নতুন প্যাকটি এসএমসি এর ৫০ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখবে, যা গত ৫ দশকে কোটি কোটি মানুষের জীবন রক্ষায় এসএমসির উদ্ভাবন ও অবদানের প্রতিফলন। ওরসালাইনের নতুন প্যাকের উদ্বোধন উপলক্ষে দুপুরে এসএমসির প্রধান কার্যালয়ে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএমসির চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তসলিম উদ্দিন খান, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাইফ নাসির সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। যশোরের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হয়ে গেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার এবং যুক্তরাজ্য ভিত্তিক উন্নয়ন সংস্থা সাইট সেভার্স যৌথভাবে এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন যশোর সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা। এ সময় বক্তারা বলেন, রোগীদের জীবাণু প্রতিরোধে হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পরিবেশ সুরক্ষা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষায় আদ্দিন সকিনা মেডিকেল কলেজে হাসপাতালের শীর্ষস্থানে রয়েছে বলেও মত দেন বিশেষজ্ঞরা। হাসপাতাল পরিচালক ডাক্তার ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইট সেভার্সের প্রতিনিধি আল মামুন, আদ্দিন চক্ষু প্রকল্পের এজিএম রবিউল হক সহ হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই বরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে ছোট ফাঁস জাল ব্যবহার করে অবাধে চলছে মাছ শিকার। এতে মাছের স্বাভাবিক প্রজনন, বংশবিস্তার ও বৃদ্ধি ব্যাহত হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। বরগুনা থেকে মোস্তফা কাদেরের প্রতিবেদন, জানাচ্ছেন জাহিদুল আলম। মৎস্য আইনে মাছের পোনা সংরক্ষণে 4.25 ইঞ্চির কম ফাঁস জাল ব্যবহার দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের তোয়াক্কা না করে 0.5 ইঞ্চির কম থেকে 1.25 ইঞ্চির এসব নিষিদ্ধ বাথা জাল, ঘোপ জাল, বেহুন্দি জাল ও কারেন্ট জালে নির্বিচারে ইলিশের পোনা ধরছেন বরগুনার জেলেরা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলার 3টি নদীতে অসাধু জেলেরা অবৈধ জাল দিয়ে মারছেন কোটি টাকার ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা। ইলিশের এই পোনাকে এলাকার হাট বাজারে চাপিলা মাছ বলে বিক্রি করছেন বিক্রেতারা। এছাড়া এই ইলিশের পোনা পরবর্তীতে শুটকি বানিয়ে বিক্রি করা হয়। বর্তমানে যে পরিমাণে পোনা নিধন হচ্ছে তাতে আগামী মৌসুমে ইলিশ মাছ আহরণে চরম সংকট দেখা দেবে বলে শঙ্কা দেখা দিয়েছে। কারেন্ট জাল, বেন্দি জাল, গলা জাল, এই যে মাছগুলো ছোট ছোট মাছগুলো যে মাঝিয়ে ফেলায়, আমরা 65 দিন বাদে আমরা ধমকি পাবলিক আমতলি
তালতলি, তারপরে সহিনা, নিদ্রা, পাথরঘাটায় তারা অবৈধভাবে ঝাটকা মাছ ধরতেছে। জাইলারা তো লকডাউনে অনেক জাইলারা বসে রয়েছে, কেউ কারেন্ট জাল দিয়ে মাছ ধরতেছে, তো এই অবরোধের লাভ হয়েছে কি? ছোট পোনা মাছ যারা মারে কারেন্ট জালে, যারা শিকার করে, আসলে তাদেরকে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। তবে মৎস্য সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। যে তথ্যগুলো দিলেন এটা আমার অজানা, আমি আজকে ব্যবস্থা নেব এবং আমাদের এখানে আইনের বাইরে কোনো কাজ করার সুযোগ নেই। মাছের প্রজনন বৃদ্ধি ও মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের নজরদারির মাধ্যমে নিষিদ্ধ জাল বন্ধ করার দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে খেলার খবর। দীর্ঘদিন পর লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দে সাজে সেজে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে পরের মৌসুমের জন্য চ্যাম্পিয়ন দলকে ধরে রাখার জন্য তাগিদ দিলেন কোচ। ক্লাব কর্মকর্তা জানান, আগামী 31 মে চ্যাম্পিয়ন দলকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে। পরাগ আরমানের রিপোর্ট। দীর্ঘ 23 বছরের শিরোপা খরার অবসান, তাও আবার 3 ম্যাচ হাতে রেখেই। কিন্তু বিশ্রামে বিশ্বাসী নন মোহামেডানের কোচ আলফাজ আহমেদ। গোলকিপার কোচ কানুন এবং শিষ্যদের নিয়ে বাকি ম্যাচগুলো জয়ের ছক কষছেন তিনি। এই চ্যাম্পিয়নশিপটা একটা কোচের আমি মনে করি যে জীবনের একটা বড় পাওয়া, এবং এটা সাফল্যটা আসলে আনন্দে মানে বলার ভাষা নাই। যে ক্রাইসিস আমরা পার করেছি 5 তারিখের পরে, এই ক্রাইসিসটা যদি আবার অব্যাহত থাকে তাহলে ক্লাবের অবস্থান কি, কোথায় যাবে? দীর্ঘদিন পর লিগ চ্যাম্পিয়ন হয় আনন্দে ভাসছেন মোহামেডান কর্মকর্তারা। 31 মে ক্লাবে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা দেওয়া হবে শিরোপাজয়ী ফুটবলারদের। 31 তারিখে বিজয় উৎসবে আমাদের সব ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি থেকে আরম্ভ করে সবাই থাকবে, বাফুফের প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত কর্মকর্তারা থাকবেন। দলের এই সাফল্যে সমর্থকরাও আত্মহারা। তাদের চাওয়া বছরের পর বছর অব্যাহত থাকুক প্রিয় মোহামেডানের এই শ্রেষ্ঠত্ব। এক পেশাদার লিগ চ্যাম্পিয়ন হতে আমাদের দর্শকদের মাঝে যে একটা ছিল, মানে গ্যাপ ছিল, সেই গ্যাপটা অনেকটা পূরণ হয়েছে। কোচিং স্টাফে আছে অক্লান্ত পরিশ্রমে আমরা 2024-25-এর যে লিগ শিরোপা অর্জন করেছে, এটা দেশবাসীর জন্য একটা গৌরব। তো আমার ওনার কাছে পার্সোনালি অনুরোধ থাকবে যে সেম টিমটাকেই ধরে রাখার জন্য। আগামী 23 মে হোম ভেন্যু কুমিল্লায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচে লিগ চ্যাম্পিয়ন শিরোপা নিয়ে আনন্দ উদযাপন করতে চাইছে মোহামেডান। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ট্রান্সশিপমেন্ট বাতিলের পর এবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক সহ কিছু পণ্যের রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ভারত। ক্ষতিগ্রস্ত হবে দুই দেশই অভিমত বাণিজ্য উপদেষ্টার। সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের শাহবাগ থানা ঘেরাও, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না করলে মার্চ টু যমুনা কর্মসূচির হুঁশিয়ারি। একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকতে পারবেন না, ঐকমত্য কমিশনকে জানালো জামায়াত ইসলামী। জুলাই সনদ চূড়ান্ত করা সহ সংবিধান সংশোধনে গণভোটের প্রস্তাব। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে দুদক, আয়কর নথির তথ্য যাচাই করছে অনুসন্ধান দল। এবং ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনের গেটে তালা ঝুলিয়ে সমর্থকদের আন্দোলন, দায়িত্ব না দিয়ে আদালতের সিদ্ধান্ত অগ্রাহ্য করা হচ্ছে আমির খসরু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।